সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তে তুমি, ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি। আসসালামু আলাইকুম। হালুয়াঘাট অনলাইন স্কুলে সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি, এবং সেই সাথে আশা করি তোমরা নিয়মিত হালুয়াঘাট অনলাইন স্কুলের ক্লাসগুলো দেখছো। বরাবরের মতো সাথে আছি আমি, মোহাম্মদ মুমিনুল ইসলাম উজ্জ্বল, সহকারী শিক্ষক, সেন্ট মেরিজ বালিকা উচ্চ বিদ্যালয়, হালুয়াঘাট, ময়মনসিংহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান নিয়ে আলোচনা করব। গত 2টি সপ্তাহ যাবৎ আমাদের বিজ্ঞানের ক্লাস হচ্ছিল কি পরমাণুর গঠন। আজকেও আমরা পরমাণুর গঠন নিয়ে পড়ব, এবং খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। যারা বর্তমানে অষ্টম শ্রেণীতে আছো, পরের ক্লাসে গেলে তোমরা অনেকেই হয়তো বিজ্ঞান শাখায় পড়বে। বিজ্ঞান শাখার গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট হচ্ছে রসায়ন বিজ্ঞান। রসায়ন বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আমরা গত 2 সপ্তাহ যাবৎ পড়ছি, এবং আজকে আরো গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আমরা আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ। দেখো, এই কেন্দ্রে কি আছে? প্রোটন এবং নিউট্রন, যাকে আমরা একত্রে নিউক্লিয়াস বলি। এবং চারদিকে কি ঘুরছিল? চারদিকে ঘুরছিল ইলেকট্রন। তাহলে এটার নাম হচ্ছে নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি ঘুরছে? নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই যে চারদিকে কি ঘুরছে? নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে ইলেকট্রন। ইলেকট্রনগুলো কিভাবে অবস্থান করছে দেখো। আমরা আরেকটু যদি পিছনে যাই, আরেকটু পিছনে গেলাম আমরা। দেখো, ইলেকট্রনগুলো ঘুরতেছে এই কক্ষপথেটা, এই কক্ষপথেই, এই কক্ষপথের গুলো এখানেই, আর এই কক্ষপথে যেটা আছে সেটা সেই কক্ষপথে, অর্থাৎ নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে না ইলেকট্রনগুলো? হ্যাঁ, ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে। তাহলে ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্টভাবে সাজানো আছে, আর একেই আমরা বলি ইলেকট্রনের বিন্যাস। তাহলে আজকের পাঠ কি আমাদের? হ্যাঁ, আজকের পাঠ আমাদের পরমাণুতে ইলেকট্রনের বিন্যাস, এবং সেই সাথে আরেকটা অংশ আছে মৌলের ধর্ম। পরমাণুতে ইলেকট্রনের বিন্যাস এবং মৌলের ধর্ম। তোমরা শিরোনামটা খাতায় ঝটপট লিখে রাখো। আজকের পাঠ আমাদের পরমাণুতে ইলেকট্রনের বিন্যাস ও মৌলের ধর্ম। সেই সাথে আমি একটু দেখে নিচ্ছি যে আমাদের ক্লাসের লাইটিংটা ঠিক আছে কিনা এবং সাউন্ড ঠিক আছে কিনা। কারণ তোমরা জানো যে গত 2 ক্লাসে লাইটিং এর বেশ সমস্যা হয়েছিল, তাই না? লাইটিং এ কোনো সমস্যা থাকলে, অথবা তোমার যদি সাউন্ডে কোনো সমস্যা থাকে, তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে জানাইতে পারো। এবং সেই সাথে আমাদের ক্লাস নিয়েও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্টসের মাধ্যমে তোমরা যদি আমাকে জানাও, আমি ক্লাসের শেষ দিকে সেই প্রশ্নের উত্তরগুলো জানাতে চেষ্টা করব। যদি বাকি থাকে তাহলে পরবর্তী ক্লাসে অবশ্যই সেই প্রশ্নগুলোর উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। তাহলে এই পাঠ শেষে আমরা কি কি শিখতে পারবো? এই পাঠ শেষে আমরা কক্ষপথ কি তা বলতে পারবো। কক্ষপথ কি তা বলতে পারবো। আয়ন কি তা বলতে পারবো। কক্ষপথে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে পারবো। কোন কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে তা আমরা নির্ণয় করতে পারবো। পরমাণু থেকে কিভাবে আয়ন তৈরি হয় তা ব্যাখ্যা করতে পারবো। বিভিন্ন পরমাণুতে ইলেকট্রনের বিন্যাস ব্যাখ্যা করতে পারবো, এবং মৌলের ধর্ম বর্ণনা করতে পারবো। আচ্ছা, দেখো, কোন কক্ষপথে ইলেকট্রনের ধারণ ক্ষমতা কত? আমরা শুরুতে একটা চিত্র দেখেছিলাম। চিত্রে দেখেছি ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে।
সব কক্ষপথে কি সমান ইলেকট্রন ছিল? কোনোটাতে বেশি, কোনোটাতে কম। আচ্ছা, যে কোনো কক্ষপথে কি যে কোনো পরিমাণ ইলেকট্রন থাকতে পারে? না, অবশ্যই না। কক্ষপথগুলোতে নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন থাকতে পারে, অর্থাৎ প্রত্যেকটা কক্ষপথের ইলেকট্রন সংখ্যা নির্দিষ্ট। কোনো কক্ষপথে ইলেকট্রন কত থাকে তা আমরা একটা সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পারি। সূত্রটি হচ্ছে, একটি কক্ষপথের ইলেকট্রনের ধারণ ক্ষমতা 2n²। একটি কক্ষপথের ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 2n²। অর্থাৎ এখানে n কি? n হচ্ছে কক্ষপথের ক্রমিক নাম্বার। n এর মান যদি 1 হয় তাহলে সেটা প্রথম কক্ষপথ, n এর মান যদি 2 হয় তাহলে দ্বিতীয় কক্ষপথ, n এর মান যদি 3 হয় তাহলে তৃতীয় কক্ষপথ। কক্ষপথগুলোকে প্রধান শক্তি স্তরও বলা হয়। তাহলে n এর মান 1 হলে সেটা প্রথম কক্ষপথ বা প্রথম প্রধান শক্তি স্তর, n এর মান 2 হলে সেটি দ্বিতীয় কক্ষপথ বা দ্বিতীয় প্রধান শক্তি স্তর, 3 হলে তৃতীয় কক্ষপথ বা তৃতীয় প্রধান শক্তি স্তর। তাহলে n সমান 1 হলে বুঝতে পারি সেটা কোন কক্ষপথ? প্রথম কক্ষপথ। তাহলে প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকতে পারে, সূত্র ছিল আমার 2n²। এখানে n এর মান 1 বসিয়ে দিই, 2 × x²। তাহলে 1 একে 1, 2 একে 2। তাহলে প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ 2টি। প্রথম কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকতে পারে? সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। এবার আমরা চলে যাই, n এর মান 2 হলে সেটা কি কক্ষপথ? n এর মান 2 হলে সেটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ। তাহলে দ্বিতীয় কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকতে পারে? n এর মান 2 বসাই দিলাম আমরা, তাহলে 2², 2 দুগুণে 4, তাহলে কয়টি ইলেকট্রন আছে? 8টি। দ্বিতীয় কক্ষপথে বা দ্বিতীয় প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকতে পারে। n এর মান যদি 3 হয় তাহলে এতক্ষণ নিশ্চয়ই তোমরা বুঝে গেছো, n এর মান 3 হলে সেটা তৃতীয় কক্ষপথ। আর তৃতীয় কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকতে পারে? তৃতীয় কক্ষপথে ইলেকট্রন থাকতে পারে n এর মান 3, 3², 3 × 9, 9 দুগুণে 18। তাহলে তৃতীয় কক্ষপথে ইলেকট্রন থাকতে পারে 18টি। এভাবে আমরা যে কোনো কক্ষপথের ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করতে পারবো। সূত্র কি? 2n²। n কি? কক্ষপথের ক্রমিক নাম্বার। ক্লিয়ার বিষয়টা? আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, তাই না? এটা কিসের চিত্র? একটা পরমাণুর ঠিক কেন্দ্র। কি থাকে এখানে? এই যে প্রোটন আর নিউট্রন। প্রোটন আর নিউট্রন যেখানে থাকে সেই স্থানটার নাম কি? সেই স্থানটার নাম নিউক্লিয়াস। তাহলে এটা একটা পরমাণুর নিউক্লিয়াস। এখন কি দেখতে পাচ্ছ? নিউক্লিয়াসের কাছে একটা কক্ষপথ রয়েছে। তাহলে নিউক্লিয়াসের কাছে কক্ষপথটার নাম প্রথম কক্ষপথ বা প্রথম প্রধান শক্তি স্তর। অর্থাৎ এখানে n এর মান 1, তাই এটার নাম হচ্ছে প্রথম কক্ষপথ বা প্রথম প্রধান শক্তি স্তর। দেখো তো, প্রথম কক্ষপথে একটু আগে আমরা সূত্রের সাহায্যে বের করেছিলাম 2n²। সেখানে n এর মান 1 বসায় দিয়ে আমরা কত পাইছি? 2। তার মানে প্রথম প্রধান কক্ষপথে ইলেকট্রন থাকতে পারে 2টি। প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে 2টি। এরপরে এটা যদি প্রথম শক্তি স্তর হয়, এরপর এটা কি শক্তি স্তর? দ্বিতীয় শক্তি স্তর, অর্থাৎ দ্বিতীয় প্রধান শক্তি স্তর বা দ্বিতীয় কক্ষপথ। তাহলে দ্বিতীয় শক্তি স্তর বা দ্বিতীয় কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকতে পারে? আমরা একটু আগে বের করেছিলাম। কয়টি ইলেকট্রন থাকতে পারে? দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকতে পারে 2n²। সেখানে n এর মান 2 বসিয়ে দিয়ে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। দেখি তো আমরা চিত্রের মধ্যে 8টি ইলেকট্রন আছে কিনা। দেখো, 2, 4, 6, 8। তাহলে দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন রয়েছে। কয়টি ইলেকট্রন রয়েছে? 8টি ইলেকট্রন। এবার প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। তাহলে তৃতীয় কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকবে? সূত্রের সাহায্যে তোমরা নির্ণয় করে ফেলো। 2n², n এর মান 3, 3 × 9, 9 দুগুণে 18, 9 দুগুণে কত? 18।
তাহলে তৃতীয় কক্ষপথে ইলেকট্রন থাকতে পারবে 18টি। দেখো চিত্রে 18টি ইলেকট্রন আছে কিনা। তাহলে আমরা দেখতে পেলাম যে তৃতীয় কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? 18টি ইলেকট্রন আছে। এবার চতুর্থ কক্ষপথ, n এর মান 4 হলে চতুর্থ কক্ষপথ। তাহলে চতুর্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যাও আমরা নির্ণয় করতে পারবো। এভাবে চতুর্থ কেন, তোমরা চতুর্থ কেন পঞ্চম কক্ষপথ বা ষষ্ঠ কক্ষপথ বা সপ্তম কক্ষপথ, যে কোনো কক্ষপথের ইলেকট্রন তোমরা নির্ণয় করতে পারবে। যে কোনো কক্ষপথের ইলেকট্রন তোমরা নির্ণয় করতে পারবে। এবার আমরা আসলাম আরো কয়েকটি মৌলের ইলেকট্রন বিন্যাস করব। আরো কয়েকটি মৌলের ইলেকট্রন বিন্যাস। প্রথমে হাইড্রোজেন পরমাণুতে কয়টি ইলেকট্রন থাকে? তোমরা জানো যে হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রন থাকে কয়টি? হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রন থাকে একটি। তাহলে শক্তি স্তর কয়টি আছে? একটি। প্রথম কক্ষপথে একটি ইলেকট্রন রয়েছে। কয়টি ইলেকট্রন রয়েছে? একটি ইলেকট্রন। হিলিয়াম পরমাণুর ইলেকট্রন সংখ্যা কত? হিলিয়াম পরমাণুর ইলেকট্রন সংখ্যা 2। তাহলে দ্বিতীয় যে আমাদের মৌলটা, সেই মৌলটা হচ্ছে হিলিয়াম। আর হিলিয়াম মৌলের প্রথম কক্ষপথে ইলেকট্রন রয়েছে 2টি। আচ্ছা, প্রথম কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকতে পারে? আমরা 2n² এর সূত্র দিয়ে দেখেছিলাম প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকতে পারে 2টি। তাহলে দ্বিতীয় মৌল হিলিয়ামের প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন আছে, অর্থাৎ তার কক্ষপথটা ইলেকট্রন দ্বারা পূর্ণ। এরপরে আরেকটা মৌল আমরা দেখি, সেটা হচ্ছে লিথিয়ামের প্রোটন সংখ্যা 3 বা পারমাণবিক সংখ্যা 3, ইলেকট্রন সংখ্যাও 3। তাহলে প্রথম কক্ষপথে দেখো 1 2। প্রথম কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? 2টি। প্রথম কক্ষপথে ইলেকট্রন আছে 2টি, আর একটি ইলেকট্রন আছে দ্বিতীয় কক্ষপথে। সূত্রের সাহায্যে আমরা দেখেছিলাম যে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকতে পারে 8টি। 8টি থেকে আছে কয়টি? 1টি। অর্থাৎ আরো 7টি ইলেকট্রন এখানে যদি থাকতো তাহলে থাকতে পারত। তাহলে আমরা দেখলাম লিথিয়ামের প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, আর দ্বিতীয় কক্ষপথে আছে 1টি ইলেকট্রন। এ পর্যন্ত ছিল আমাদের মৌলের ইলেকট্রন বিন্যাস। খেয়াল করে দেখো, হাইড্রোজেন পরমাণুতে একটি মাত্র ইলেকট্রন আছে, আর সেই একটি মাত্র ইলেকট্রনই আছে প্রথম কক্ষপথে একটি ইলেকট্রন। হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা 2, প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন থাকতে পারে, এখানে প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রনই আছে। লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা 3, আমরা 3টি ইলেকট্রন থেকে আমরা জানি প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকতে পারে 2টি। তাহলে প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন দেওয়ার পর অবশিষ্ট রইল আরো একটি ইলেকট্রন, সেই একটি ইলেকট্রন চলে গেল দ্বিতীয় কক্ষপথে। তাহলে প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন লিথিয়ামের, আর দ্বিতীয় কক্ষপথে একটি ইলেকট্রন। এরপরে আমরা পরমাণুর মৌলের ধর্ম নিয়ে আলোচনা করব। চিত্রে 2টি পরমাণুর চিত্র দেখা যাচ্ছে, তাই না? তোমরা এখানে প্রোটন সংখ্যা গুণে এই পরমাণু 2টার নাম কি একটু চিন্তা করে বলো। দেখো এখানে কয়টি প্রোটন আছে? ইলেকট্রনগুলো গুনলেই হবে। 2, তারপরে এখানে আছে 8। 8 আর 2 কত? 10। আর এখানে আছে 1, কত? 11। আর এই পাশের চিত্রটিতে 2, আর এখানে আছে 8। 8 আর 2 কত? 10। অর্থাৎ এর পারমাণবিক সংখ্যা 10, আর এই মৌলটির পারমাণবিক সংখ্যা 11। তাহলে পারমাণবিক সংখ্যা 10 হলে মৌলটির নাম কি? পারমাণবিক সংখ্যা 10 হলে মৌলটির নাম হচ্ছে নিয়ন। পারমাণবিক সংখ্যা 10 হলে মৌলটির নাম নিয়ন। আর পারমাণবিক সংখ্যা 11 হলে মৌলটির নাম সোডিয়াম। তাহলে আমরা এখানে 2টি মৌল দেখতে পাচ্ছি। 2টি মৌলের মধ্যে একটি মৌল হচ্ছে নিয়ন, আর আরেকটি মৌল হচ্ছে সোডিয়াম। দুইটা কি একই ধরনের? এখানে যে 2টি চিত্র দেখতে পাচ্ছ, 2টি কি একই ধরনের মৌল? একটু চিন্তা করলেই বুঝবে যে প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন থাকতে পারে, এখানে 2টি ইলেকট্রনই আছে। আর আমরা সূত্রের সাহায্যে দেখেছি দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 8টি, এখানে ইলেকট্রন আছে 8টি। 2 4 6 8। তার মানে দ্বিতীয় কক্ষপথ এর ইলেকট্রন দ্বারা পূর্ণ। এবার আমরা আসি সোডিয়াম পরমাণুর ক্ষেত্রে। সোডিয়াম পরমাণুর প্রথম কক্ষপথে ইলেকট্রন আছে 2টি,
প্রথম কক্ষপথ ইলেকট্রন দ্বারা পূর্ণ, দ্বিতীয় কক্ষপথ 8টি, দ্বিতীয় কক্ষপথ ইলেকট্রন দ্বারা পূর্ণ, আর তৃতীয় কক্ষপথে ইলেকট্রন আছে কেবলমাত্র 1টি। আমরা সূত্রের সাহায্যে দেখেছিলাম তৃতীয় কক্ষপথে ইলেকট্রন থাকতে পারে 18টি, আছে 1টি, তাই না? এখানে 1টি ইলেকট্রন আছে, অর্থাৎ তৃতীয় কক্ষপথটা এর ইলেকট্রন দ্বারা পূর্ণ না। তাহলে নিয়ন পরমাণুর সর্বশেষ শক্তি স্তর বা সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন দ্বারা পূর্ণ, আর সোডিয়াম পরমাণুর সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন দ্বারা পূর্ণ নয়। এটা একটা বেশ পার্থক্য। এই পার্থক্যের উপর ভিত্তি করে এই মৌল দুইটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। পার্থক্যের উপর ভিত্তি করে এই মৌল দুইটাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। আমরা একটু পরে আলোচনা করব। এই মৌলটা চলে যাবে নিষ্ক্রিয় মৌলের তালিকায়, আর এটা সক্রিয় মৌলের তালিকায় থাকবে। তাহলে ভিন্ন মৌলসমূহের বর ও ভিন্ন আমরা জানলাম। ভিন্ন মৌলসমূহের বর ও ভিন্ন। এখানে সোডিয়াম এবং নিয়নের বর সংখ্যাও ভিন্ন। এবার আমরা কয়েকটি কক্ষপথ দেখতে পাচ্ছি। এর মাঝখানে এখানে কি থাকবে? এটা যদি একটা পরমাণুর গঠন হয়, তার কেন্দ্রে কি থাকবে? তার কেন্দ্রে থাকবে, পরমাণুর কেন্দ্রে থাকবে নিউক্লিয়াস। দেখো কি দেখতে পাচ্ছ? প্রোটন। এখন কি দেখতে পাচ্ছ? নিউট্রন। প্রোটন আর নিউট্রন যেখানে থাকে তাদেরকে কি বলে? নিউক্লিয়াস। আর প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে একত্রে কি বলে? প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে একত্রে বলে বর সংখ্যা। প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে একত্রে বলে বর সংখ্যা। তাহলে বা নিউক্লিয়ন সংখ্যা, বর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা। এবার দেখো তো কি ঘটনা ঘটছে। এটা পরমাণুর নিউক্লিয়াস, আর এই লাল বৃত্তগুলো দ্বারা কি বোঝানো হয়েছে? ইলেকট্রন। তাহলে এই প্রথম কক্ষপথে কিছু ইলেকট্রন আছে, দ্বিতীয় কক্ষপথে কিছু ইলেকট্রন আছে, তৃতীয় কক্ষপথে কিছু ইলেকট্রন আছে। আমরা যদি হিসাব করে দেখি, প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ 2টি। এখানেও তাই আছে, 2টি ইলেকট্রন, অর্থাৎ প্রথম কক্ষপথ ইলেকট্রন দ্বারা পূর্ণ। দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকতে পারে 8টি, 2, 4, 6, 8। দ্বিতীয় কক্ষপথ ইলেকট্রন দ্বারা পূর্ণ। তৃতীয় কক্ষপথে ইলেকট্রন থাকতে পারে 18টি, আছে 2, 4, 6 আর 7। তো কোন মৌল 7টি আছে। এই মৌলটির নাম কি হতে পারে? এখানে প্রোটন সংখ্যা 17, ইলেকট্রন সংখ্যাও 17। প্রোটন সংখ্যা 17 বিশিষ্ট পরমাণুটির নাম হচ্ছে কি? প্রোটন সংখ্যা 17 বিশিষ্ট পরমাণুর নাম ক্লোরিন। তাহলে এই মৌল, এটা হচ্ছে ক্লোরিনের পরমাণুর গঠন, ক্লোরিন পরমাণুর গঠন। এবার দেখো আমরা আরেকটা চিত্র দেখতে পাচ্ছি। কিসের চিত্র এটা? একটি ইলেকট্রন, একটি প্রোটন, একটি নিউট্রন। একটি ইলেকট্রন, একটি প্রোটন, একটি নিউট্রন। কোন পরমাণুতে থাকে একটি ইলেকট্রন বা একটি প্রোটন? হ্যাঁ, ঠিক বলেছ, হাইড্রোজেন পরমাণুতে একটি প্রোটন থাকে। অর্থাৎ তাহলে এটা হাইড্রোজেন পরমাণুর কি? ইলেকট্রন পরমাণুর গঠন। দেখো এই একটা ইলেকট্রন কি করছে? এই নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে। এখন আমরা চলে যাই নিরপেক্ষ কথার অর্থ কি। একটু আগে আমরা যখন 2টি মৌল দেখেছিলাম, নিয়ন এবং সোডিয়াম, তখনই আমরা বলেছিলাম যে এই মৌলগুলোকে তাদের বৈশিষ্ট্যের ভিত্তিতে দুই ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে তোমার নিষ্ক্রিয় মৌল, আর একটা সক্রিয়। নিরপেক্ষ কথার অর্থ কি? নিরপেক্ষ কথার অর্থ হচ্ছে, আমরা জানি কোন পরমাণুতে যতগুলো ইলেকট্রন থাকে ঠিক ততগুলো প্রোটন থাকে, এবং তাদের চার্জ বিপরীতমুখী। অর্থাৎ প্রোটনের চার্জ ধনাত্মক আর ইলেকট্রনের চার্জ ঋণাত্মক। তাহলে প্রোটন ধনাত্মক, ইলেকট্রন ঋণাত্মক। হাইড্রোজেন পরমাণুতে একটি প্রোটন আছে, তার চার্জ +1, একটি ইলেকট্রন আছে, তার চার্জ -1। +1 আর -1 একত্রে যোগ করে যোগফল কি হয়? 0। অর্থাৎ একটি পরমাণুর মোট আধান 0। এজন্য পরমাণুকে তড়িৎ নিরপেক্ষ বলা হয়। পরমাণুকে কি বলা হয়? তড়িৎ নিরপেক্ষ।
প্রত্যেকটি মৌলই তড়িৎ নিরপেক্ষ। কেন? আমরা গত ক্লাসে পড়েছি যে কোনো মৌলের পরমাণুতে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলোই ইলেকট্রন থাকে। তাহলে প্রোটনের চার্জ ধনাত্মক আর ইলেকট্রনের চার্জ ঋণাত্মক। ধনাত্মক প্রোটনের চার্জ আর ঋণাত্মক ইলেকট্রনের চার্জ যে সংখ্যা যেহেতু সমান, একত্রে যোগ করলে প্লাসে মাইনাসে কাটাকাটি গিয়ে কি হয়ে যায়? 0 হয়ে যায়। এজন্য প্রতিটি মৌলই নিরপেক্ষ। যে এখানে ব্যাখ্যা আছে দেখো, মৌলের নিউক্লিয়াসে থাকে কি থাকে? প্রোটন ও নিউট্রন। ইলেকট্রনগুলো চারদিকে ঘূর্ণায়মান অবস্থায় থাকে। ইলেকট্রন ও প্রোটন সমান হলে পরমাণু নিরপেক্ষ হয়। যে কথা একটু আগে আমরা বলেছি, কোনো পরমাণুতে প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান হলে সেই পরমাণুটা কি হয়? নিরপেক্ষ। এরপরে আসি আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। এখানে কয়টি মৌল আছে? 3টি। লিথিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরিন। লিথিয়াম, ম্যাগনেসিয়াম এবং ক্লোরিন। লিথিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরিন। আরেকটা চিত্র আমরা দেখব, এখানে আছে হিলিয়াম এবং নিয়ন। 2 ভাগে রেখেছি, তাই না? প্রশ্ন আসে যে এগুলো 2 পার্ট কেন করলাম? এগুলো কি সবগুলো একই রকমের মৌল? অবশ্যই পার্থক্য আছে। খেয়াল করে দেখো, হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা 2, প্রথম শক্তি স্তরের ইলেকট্রন আছে 2টি। আমরা জানি প্রথম শক্তি স্তরের ইলেকট্রন থাকতে পারে 2টি, অর্থাৎ হিলিয়ামের ইলেকট্রন দ্বারা প্রথম শক্তি স্তর পূর্ণ, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তর হিলিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন দ্বারা পূর্ণ। নিয়নের প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আছে 2, সর্বশেষ শক্তি স্তর বা দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে 8। আমরা জানি দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকতে পারে। এক্ষেত্রে দেখা যাচ্ছে হিলিয়াম এবং নিয়ন তাদের উভয়ের ক্ষেত্রেই সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ। এবার চলে আসি আমরা লিথিয়াম মৌলের ইলেকট্রন সংখ্যা 3, প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আছে 2টি, 3 থেকে 2 চলে গেলে রইল আর 1। এই একটি ইলেকট্রন আছে দ্বিতীয় শক্তি স্তরে। সূত্রের সাহায্যে আমরা একটু আগেই জেনেছি দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে কয়টি? 8টি। আছে কয়টি? 1টি, অর্থাৎ 7টি ইলেকট্রন কম আছে। এ থেকে বোঝা যাচ্ছে লিথিয়াম পরমাণুর সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ নয়। এবার ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে? ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে 8টি, 8 আর 2 কত হলো? 10, এবং তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে 2টি, 10 আর 2 12। তাহলে আমরা জানি সূত্রের সাহায্যে তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে 18টি। 18টি থেকে 2টি ইলেকট্রন এখানে আছে, আর তাহলে আরো কয়টি ইলেকট্রন এই শক্তি স্তরে কম আছে? আরো প্রায় 16টি ইলেকট্রন এখানে কম আছে। অর্থাৎ এ থেকে বোঝা যাচ্ছে ম্যাগনেসিয়ামেরও সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ নয়, অপূর্ণ। ক্লোরিন পরমাণু ঠিক একই ঘটনা। ক্লোরিন পরমাণুর প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন, 8 আর 2 10, এবং তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে 7টি। এখানেও সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ নয়। তাহলে এই পাশের মৌলগুলো দেখতে পাচ্ছি আমরা সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ নয়, আর এই পাশের মৌলগুলো দেখতে পাচ্ছি সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ। তাহলে এখানে একটা পার্থক্য আছে। শেষ কক্ষপথে এবার চলে আসি আমরা। শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা যদি 2, সেটা হিলিয়ামের ক্ষেত্রে শুধু প্রযোজ্য, আর কোনো মৌলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। শেষ কক্ষপথে ইলেকট্রন 2, 8, 18, 32 ... এভাবে, অর্থাৎ 2n² সূত্রের সাহায্যে আমরা দেখব শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকতে পারে। সেই মৌল যদি ইলেকট্রন গ্রুপ থাকে 2, 8, 18, 32 অর্থাৎ পূর্ণ থাকে, তাহলে সেই মৌলগুলোকে বলা হয় নিষ্ক্রিয় মৌল। নিষ্ক্রিয় মৌলগুলো বেশ স্থিতিশীল, অর্থাৎ এরা অন্য কোনো মৌলের সাথে বন্ধন গঠনে অংশগ্রহণ করে না বা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। শেষ কক্ষপথে যদি ইলেকট্রন সংখ্যা 1, 2, 3, 4, 5, 6 বা 7টি হয়, শেষ কক্ষপথে যদি ইলেকট্রন সংখ্যা 1, 2,
এটা হিলিয়াম ব্যতীত, হিলিয়ামের একটাই কক্ষপথ, আর ওই এক কক্ষপথে দুইটি ইলেকট্রন থাকতে পারে। হিলিয়াম ব্যতীত অন্য যে কোনো মৌলের শেষ কক্ষপথে 1, 2, 3, 4, 5, 6 বা 7টি ইলেকট্রন থাকলে মৌলগুলো স্থিতিশীল নয়, অর্থাৎ এরা সক্রিয় মৌল, এরা স্থিতিশীল নয়। বহিস্থ শক্তি স্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ হলে সেই মৌলটিকে বলে নিষ্ক্রিয় মৌল। আমরা একটু আগেই আলোচনা করে ফেলেছি। অর্থাৎ কোন মৌলের সর্বশেষ শক্তি স্তর যদি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে তাহলে সেই মৌলগুলো হচ্ছে নিষ্ক্রিয় মৌল। আর যে সকল মৌলের সর্বশেষ শক্তি স্তরে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি বা 7টি ইলেকট্রন থাকে তারা ইলেকট্রন ত্যাগ করে অথবা গ্রহণ করে নিষ্ক্রিয় মৌলের মতো হতে চায়। কেমন? খেয়াল করে দেখো, লিথিয়ামের সর্বশেষ কক্ষপথে 1টি ইলেকট্রন আছে। 1টি ইলেকট্রন যদি সে ত্যাগ করতে পারে তাহলে তার সর্বশেষ কক্ষপথটা নাই, এখন তার ইলেকট্রন সংখ্যা 2। সে কার মতো হয়ে গেল? হিলিয়ামের মতো। অর্থাৎ সে লিথিয়াম 1টি ইলেকট্রন ত্যাগ করে হিলিয়ামের মতো হতে চায়। ঠিক ম্যাগনেসিয়াম 2টি ইলেকট্রন ত্যাগ করে নিয়নের মতো হতে চায়। কার মতো হতে চায়? নিয়নের মতো। অপরদিকে ক্লোরিন সর্বশেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন আছে, সে 1টি ইলেকট্রন গ্রহণ করে কার কাঠামো লাভ করতে চায়? তার নিকটবর্তী আর্গনের কাঠামো লাভ করতে চায়। কেন এই ঘটনা ঘটে? কারণ প্রত্যেকটা মৌলই চায় স্থিতিশীল হতে। এরা নিষ্ক্রিয় মৌলের মতো কি হতে চায়? স্থিতিশীল হতে চায়। আবারও আমরা চলে আসছি হিলিয়াম এবং নিয়নের চিত্রে, একটু আগে ব্যাখ্যা করেছি, এবং লিথিয়াম, ম্যাগনেসিয়াম ও ক্লোরিনের চিত্রে। ইলেকট্রন বিন্যাসের ভিন্নতার জন্য মৌলগুলো কখনো নিষ্ক্রিয় আবার কখনো সক্রিয়। এগুলো দেখো, নিষ্ক্রিয় আর এগুলো হচ্ছে সক্রিয়। এবার আমরা ক্লোরিন পরমাণুর চিত্র দেখব। ক্লোরিন পরমাণুর চিত্রে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 2, 4, 6 আর 7। আমরা একটু আগেই পড়েছি সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা 1, 2, 3, 4, 5, 6 বা 7 হলে তারা ইলেকট্রন ত্যাগ করে অথবা গ্রহণ করে কি করতে চায়? তার নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলের কাঠামো লাভ করতে চায়। এখন প্রশ্ন হচ্ছে, কখন মৌলগুলো ইলেকট্রন ত্যাগ করবে, কখন মৌলগুলো ইলেকট্রন গ্রহণ করবে? সাধারণত কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে যদি 1টি, 2টি বা 3টি ইলেকট্রন থাকে তাহলে সেই মৌলগুলো ওর সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনকে নিউক্লিয়াসের আকর্ষণ কম থাকায় তারা সহজে ত্যাগ করে। সর্বশেষ শক্তি স্তরে 1টি, 2টি, 3টি ইলেকট্রন থাকলে তারা কি করে? সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনটি ত্যাগ করে। দেখো এখানে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন আছে 2, 4, 6, 7, 5, 6, 7। এরকম অধিক সংখ্যক ইলেকট্রন থাকলে নিউক্লিয়াসের আকর্ষণ বেশি থাকে বিদায় সেই সকল মৌলগুলো ইলেকট্রন ত্যাগ করে না, তারা ইলেকট্রন গ্রহণ করে। তাহলে এখানে সর্বশেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন আছে, সে কি করবে? ত্যাগ করবে না গ্রহণ করবে? সে একটি ইলেকট্রন গ্রহণ করতে চাইবে। দেখো এই যে একটি ইলেকট্রন গ্রহণ করার পরে সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন হচ্ছে? আবার দেখো 7টি ছিল, একটি ইলেকট্রন ত্যাগ গ্রহণ করার ফলে 2, 4, 6, 8 সর্বশেষ শক্তি স্তরে এখন 8টি ইলেকট্রন। 8টি ইলেকট্রন হওয়ার কারণে এখানে একটা চিত্র তোমরা দেখেছো, আগে ছিল ক্লোরিন। ক্লোরিন একটি নিরপেক্ষ পরমাণু। কেন? ক্লোরিন পরমাণুতে 17টি প্রোটন আছে, 17টি প্রোটনের চার্জ +17, 17টি ইলেকট্রন আছে, 17টি ইলেকট্রনের চার্জ -17, যোগ করলে যোগফল হয় 0। অর্থাৎ ক্লোরিন পরমাণু হচ্ছে তড়িৎ নিরপেক্ষ বা চার্জ নিরপেক্ষ। যখন ক্লোরিন পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করলো, এখন ইলেকট্রন সংখ্যা কত? 18। 18টি ইলেকট্রনের চার্জ -18। প্রোটন সংখ্যা কি পরিবর্তন হয়েছে? না। প্রোটন 17 ছিল, 17টি প্রোটনের চার্জ +17, -18 এবং +17 যোগ করলে কি হয়? -1। এই জন্য এটা হচ্ছে ক্লোরিন পরমাণুর Cl- লেখা হয়েছে। Cl- হচ্ছে এটা ক্লোরিন পরমাণুর আয়ন। আয়ন তাহলে কি?
কোনো মৌলের চার্জযুক্ত পরমাণুকে আয়ন বলে। চার্জযুক্ত, আমরা জানি সাধারণত পরমাণুর চার্জ থাকে না, সেই ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করলে চার্জ যুক্ত হয়, এরকম চার্জযুক্ত পরমাণুগুলোকে বলা হয় আয়ন। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খাতায় লিখে রাখো, পরমাণুর চার্জযুক্ত পরমাণুকে, কোনো মৌলের চার্জযুক্ত পরমাণুকে আয়ন বলে। কি বলে? আয়ন। সাধারণত অধাতুগুলো একাধিক ইলেকট্রন, যেমন 1 2 3 এরকম একটি, দুইটি বা তিনটি ইলেকট্রন সে কি করে? গ্রহণ করে আয়নে পরিণত হয়, একে অ্যানায়ন বলে। আয়ন আবার দুই প্রকার, যারা ইলেকট্রন গ্রহণ করে, গ্রহণ করার ফলে তারা কি ঋণাত্মক আধানে পরিণত হয়, তাদেরকে বলে অ্যানায়ন। সাধারণত কারা ইলেকট্রন গ্রহণ করে? অধাতু। যারা অধাতুগুলো একটি, দুইটি বা তিনটি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়, আর এই ঋণাত্মক চার্জযুক্ত আয়নকে বা পরমাণুকে বলা হয় অ্যানায়ন। আর একটা প্রশ্ন চলে আসলো, তাহলে অ্যানায়ন কি? ঋণাত্মক চার্জযুক্ত পরমাণুকে বা আয়নকে অ্যানায়ন বলে। আমরা চলে যাব এরপরের অংশে। একটু ভালোভাবে লক্ষ্য করবে, এট এ টাইম এখানে চিত্রটাতে কি ঘটছে, চিত্রটাতে কি পরিবর্তন ঘটে, গুরুত্বপূর্ণ কথা, কিন্তু মনোযোগ দিয়ে লক্ষ্য না করলে বুঝতে পারবে না। দেখো, একটি ইলেকট্রন আস্তে আস্তে কি হচ্ছে? হারিয়ে গেছে না? মানে লিথিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে দিল, তার ইলেকট্রন সংখ্যা ছিল 3, একটি ইলেকট্রন ত্যাগ করে দেওয়ার ফলে এখন তার ইলেকট্রন সংখ্যা কত? 2। কোন মৌলের সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন 2 থাকে? হিলিয়াম। তাহলে অর্থাৎ নিষ্ক্রিয় মৌল হিলিয়াম, হিলিয়ামের বিন্যাস লাভ করলো। কিভাবে লাভ করলো? একটি ইলেকট্রন ত্যাগের ফলে। একটি ইলেকট্রন ত্যাগের ফলে কি ঘটনা এখানে ঘটলো? লিথিয়ামের ইলেকট্রন ছিল আগে 3টি, প্রোটন ছিল 3টি, 3টি প্রোটনের চার্জ +3, 3টি ইলেকট্রনের চার্জ -3, এই দুইটা যোগ করলে যোগফল হলো 0। অর্থাৎ লিথিয়াম ছিল চার্জ নিরপেক্ষ পরমাণু। যখন লিথিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে দিল, একটি ইলেকট্রন তার মধ্যে কমে গেল, 3টি থেকে হয়ে গেল 2টি, 2টি ইলেকট্রনের চার্জ হচ্ছে -2, 3টি প্রোটনের চার্জ হচ্ছে +3, তাহলে -2 আর +3 একত্রে যোগ করলে হয় +1। এই জন্য এটা হচ্ছে লিথিয়াম প্লাস আয়ন। কি আয়ন? লিথিয়াম প্লাস আয়ন। সাধারণত ধাতু সর্ববহিষ্ঠ স্তর থেকে এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়, একে ক্যাটায়ন বলে। তাহলে আমরা আয়ন দেখলাম দুই প্রকার, পরমাণু আয়ন দুই প্রকার, যারা ইলেকট্রন ত্যাগ করে তারা ধনাত্মক আয়নে পরিণত হয়, যারা ইলেকট্রন গ্রহণ করে তারা ঋণাত্মক আয়নে পরিণত হয়। ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়, এইরকম ধনাত্মক চার্জযুক্ত আয়নকে বা পরমাণুকে বলা হয় ক্যাটায়ন, আর ঋণাত্মক চার্জযুক্ত পরমাণুকে বলা হয় অ্যানায়ন। লিথিয়াম একটু আগে ছবিতে আমরা দেখেছি, সে কি করে? একটি ইলেকট্রন ত্যাগ করে, ত্যাগ করার ফলে কি হয়? লিথিয়াম প্লাস। এবার দেখো, একটু আগে আমরা দেখেছি ক্লোরিন, সে একটি ইলেকট্রন কি করে? গ্রহণ করে, গ্রহণ করার ফলে সে কি হয়? ক্লোরিন মাইনাস। এটা হচ্ছে ক্যাটায়ন আর এটা হচ্ছে অ্যানায়ন। এই ক্যাটায়ন এবং অ্যানায়ন একত্রে বন্ধন গঠন করে যৌগ গঠন করে। বন্ধনের মাধ্যমে কি গঠন করে? দেখো, একটা ব্র্যাকেট দিয়ে কি বোঝানো হয়েছে? এরা পরস্পরে আবদ্ধ হয়, বন্ধনে আবদ্ধ হয়, আর আবদ্ধ হয়ে কি গঠন করে? যৌগ গঠন করে। অর্থাৎ চার্জযুক্ত পরমাণুগুলোকে আমরা আয়ন বলি, আর এই আয়নগুলোর মধ্যে এক প্রকার বল কাজ করে, একে অন্যের সাথে যুক্ত হয় এবং বন্ধন গঠন করে। চার্জযুক্ত পরমাণুকে বলে আয়ন, যেখানে ধনাত্মক চার্জ আছে সেটা হচ্ছে ক্যাটায়ন, ঋণাত্মক চার্জ আছে সেটা হচ্ছে অ্যানায়ন। এই ক্যাটায়ন এবং অ্যানায়ন একে অপরের কি করে? এক আকর্ষণ কাজ করে, এই আকর্ষণ বল এর সাহায্যে এরা একে অন্যের সাথে কি হয়? যুক্ত হয়, আর যুক্ত হয়ে বন্ধন গঠন করে। এ পর্যন্তই ছিল আজকে আমাদের পড়া। আমরা এতক্ষণ পরমাণুতে মৌলের ইলেকট্রন, কোনো মৌলের পরমাণুতে ইলেকট্রনের বিন্যাস দেখেছি, পাশাপাশি মৌলের ধর্ম নিয়ে আলোচনা করেছি। মৌলের ধর্মের মধ্যে আমরা দেখেছি মৌলগুলো হচ্ছে চার্জ নিরপেক্ষ বা তড়িৎ নিরপেক্ষ। যখন এরা এক ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে তখন চার্জযুক্ত পরমাণুতে রূপান্তরিত হয়। ইলেকট্রন ত্যাগের মাধ্যমে যে আয়ন হয় সেটা হচ্ছে ধনাত্মক আয়ন, যাকে ক্যাটায়ন বলে, আর ইলেকট্রন গ্রহণের মাধ্যমে যে আয়ন হয় সেটাকে বলা হয় ঋণাত্মক আয়ন,
যাকে অ্যানায়ন বলে। এবার তোমাদের জন্য দুটি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, কক্ষপথে ইলেকট্রন বিন্যাসের সূত্র কি? n স্কয়ার, 2n স্কয়ার, 5n স্কয়ার, 3n স্কয়ার। শুরুতেই আমরা পড়েছি যে কক্ষপথগুলোতে কয়টি ইলেকট্রন থাকে তা আমরা একটি সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারি। সেই সূত্রটাই এখানে প্রশ্ন করা হয়েছে যে ইলেকট্রন বিন্যাসের সূত্র কোনটি। সঠিক উত্তর তোমরা সবাই পারবে আশা করি। সঠিক উত্তর হচ্ছে 2n স্কয়ার। তোমাদের জন্য আরো একটি প্রশ্ন, আয়ন। একটু আগে আমরা পড়েছি আয়ন কি? কোন মৌলের ঋণাত্মক চার্জ বিশিষ্ট পরমাণু, কোন মৌলের ধনাত্মক চার্জ বিশিষ্ট পরমাণু ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের ফলে আয়ন সৃষ্টি হয়। সঠিক উত্তর কি হবে? আমরা একটু আগেই পড়েছি যে আয়ন ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের ফলে হয়, এবং ত্যাগের ফলে আয়ন সৃষ্টি হয় যেটা, সেটা হচ্ছে ধনাত্মক আয়ন। ইলেকট্রন গ্রহণের ফলে যে আয়ন সৃষ্টি হয় সেটা হচ্ছে ঋণাত্মক আয়ন। তাহলে এখানে তিনটি উত্তরই কি সঠিক? সঠিক উত্তর হচ্ছে 1 2 3। 1 2 3। এ পর্যন্তই আমাদের পাঠ ছিল। এখন তোমাদের একটি বাড়ির কাজ আছে, তোমরা ঝটপট খাতাতে লিখে রাখো বাড়ির কাজ। যেহেতু দুইটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করেছি, তাহলে তোমাদের বাড়ির কাজও দুইটি। কয়টি বাড়ির কাজ? দুইটি। খাতায় ঝটপট লিখে রাখো। প্রথম বাড়ির কাজ, চিত্র একে নিচের মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস করো। এখানে কয়েকটি মৌল আছে, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, সিলিকন, ক্লোরিন, যার পারমাণবিক সংখ্যাগুলো আমি দিয়ে দিয়েছি। তোমরা প্রতীকগুলো লিখবা। বোরনের প্রতীক কি, কার্বনের প্রতীক কি, নাইট্রোজেনের প্রতীক কি, অক্সিজেনের প্রতীক কি, সিলিকনের এবং ক্লোরিনের প্রতীক কি। পাশাপাশি ইলেকট্রন বিন্যাস লিখবা। এখানে 5টি ইলেকট্রন আছে, তাহলে ইলেকট্রন বিন্যাস কি হবে? তোমাদের সুবিধার জন্য আমরা একটু আগে আলোচনা করেছিলাম প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন থাকতে পারে, তাহলে 5টি থেকে 2টি চলে গেল, পরের আর রইল কয়টি? 3টি। তাহলে এখানে ইলেকট্রন বিন্যাস হবে 2, 3। এভাবে তোমরা এই ছকটা কি করবা? পূর্ণ করবা। এবং আরো একটি বাড়ির কাজ, সোডিয়াম প্লাস আয়ন কিভাবে সৃষ্টি হয়, কিভাবে সোডিয়াম প্লাস আয়ন তৈরি হয় সেটা ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত পড়াশোনা করো। সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই ক্লাস সমাপ্ত করলাম। ধন্যবাদ সকলকে।